গণ অভ্যুত্থানে ক্রেডিট কেউ নিতে চাচ্ছেন, কেউ দিতে চাচ্ছেন না, এই নিয়ে ক্রেডিট নিয়ে অনেক মারামারি হচ্ছে। কিন্তু এখানে কোনো একটা গোষ্ঠীর ক্রেডিট ছিল না, সবাই মাঠে নেমেছিল। যে যার মাঠে নামার অর্থ এই না যে সবার গুলির সম্মুখীন হতে হবে, অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে। আপনি আমাদের আইনজীবীদের মধ্যেই দেখেন, অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে। তারা মামলা করেছে যাতে গুলি ছোড়া না হয়। মঞ্জুর আল মতিন যে মামলাটা করলো, তো এরকম যে যার জায়গা থেকে কিন্তু অবদান রেখেছে এই গণ অভ্যুত্থানে, সেটা ভুলে গেলে হবে না। কেউ যদি এখন ক্রেডিট নিতে চায় যে আমার কারণে হয়েছে গণ অভ্যুত্থান বা আমাদের কারণে হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক হবে। দেশকে ঐক্যবদ্ধ রাখতে কি করা প্রয়োজন? দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমার মতে আপাতত নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণা করা প্রয়োজন, নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন। হ্যাঁ, নির্বাচন যে ম্যাজিক পিল তা না, সব সমস্যার সমাধান হবে তা না, বাট আমরা যে এরকম একটা অস্থিতিশীল অবস্থায় আছি, সেটা অর্থনৈতিকভাবে বলেন, আইন শৃঙ্খলার দিকে দৃষ্টিকোণ থেকে বলেন, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক স্থিতিশীলতা আসবেই যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই সরকার আমাদের উপহার দিতে পারে। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হতে হবে, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং আমার মতে এই জুলাই গণ অভ্যুত্থানে তো আমাদের মধ্যে বেশ কিছু মৌলিক প্রত্যাশা জেগেছিল। তার মধ্যে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রত্যাশাটা, সেটা হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। কারণ আবারও আমি বলবো যে একটা গণতন্ত্রের প্রেক্ষাপটে নির্বাচনের তাৎপর্যকে কোনো মতেই আন্ডারমাইন করা যাবে না। অ্যান্ড এটা আমাদের ইমিডিয়েটলি নির্বাচনের দিকে এগোতে হবে। শিক্ষার্থীদের উপরে গুলি চালানো দেখেই মানুষ রাস্তায় নেমেছিল, কোনো সমন্বয়কদের ডাকে নয়, এমন একটি কথা বলেছেন কেউ একজন। যাক, আপনি কি বলবেন? তো অ্যাবসলিউটলি, এটা কারোর ডাকে মানুষ, জনগণ রাস্তায় নামেনি। আমরা চোখের সামনে যখন টিভিতে, ফেসবুকে, ইউটিউবে দেখতে পেরেছি যে শুধু শিক্ষার্থীটা, সাধারণ মানুষের, রিক্সাওয়ালাদের দিকে গুলি ছুটছে, ডে লেবারারদের দিকে গুলি মারছে, বাচ্চাদের দিকে গুলি মারছে, এটা দেখে কিন্তু সবাই তখন নেমেছিলেন রাস্তায়। যে কোনো একজন বা কোনো গোষ্ঠীর ডাকে কিন্তু মানুষ নামেনি। সো এই ব্যাপারে আমার মনে হয় না দ্বিমত পোষণ করার কোনো অবকাশ আছে। হ্যাঁ, হয়তো অনেক সার্টেন কোয়ার্টার্স করতে চাচ্ছেন, এই গণ অভ্যুত্থানে ক্রেডিট কেউ নিতে চাচ্ছেন, কেউ দিতে চাচ্ছেন না, এই নিয়ে ক্রেডিট নিয়ে অনেক মারামারি হচ্ছে। কিন্তু এখানে কোনো একটা গোষ্ঠীর ক্রেডিট ছিল না, সবাই মাঠে নেমেছিল। যে যার মাঠে নামার অর্থ এই না যে সবার গুলির সম্মুখীন হতে হবে, অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে। আপনি আমাদের আইনজীবীদের মধ্যেই দেখেন, অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে। তারা মামলা করেছে যাতে গুলি ছোড়া না হয়। মঞ্জুর আল মতিন যে মামলাটা করলো, তো এরকম যে যার জায়গা থেকে কিন্তু অবদান রেখেছে এই গণ অভ্যুত্থানে, সেটা ভুলে গেলে হবে না। কেউ যদি এখন ক্রেডিট নিতে চায় যে আমার কারণে হয়েছে গণ অভ্যুত্থান বা আমাদের কারণে হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক হবে। এনসিপি সমাবেশ গিয়েছে, সমাবেশ দেখেই অনেকে মন্তব্য করছে যে এনসিপি জনপ্রিয়তা হারিয়েছে। আপনি কি তাই মনে করেন? এনসিপি জনপ্রিয়তা হারিয়েছে, আমি সমাবেশের সাইজটা ওভাবে কম্পেয়ার করিনি, তো সাইজ দেখে আমি কোনো মন্তব্য রাখবো না। অনেকে এটাও বলেছে যে অর্ধেকের বেশি গণমাধ্যম কর্মী ছিল। হতে পারে, এগেন এগুলো তো ফ্যাকচুয়াল তথ্য, এগুলো অনেকে ডিসপিউট করতে পারে, বাট সেদিকে আমি যাব না। বাট রাদার আমি যেটা নিয়ে কমেন্ট করতে চাইবো যে তারা জনগণকে একটা নতুন বন্দোবস্ত কথা বারবার বলেছে, কিন্তু আমি এখন পর্যন্ত এমন কিছু দেখতে পারিনি যেটা কোনোভাবেই নতুন আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড এটা অত্যন্ত দুঃখজনক। এটা এক ধরনের প্রতারণা অলমোস্ট করা হয়েছে জনগণের সাথে, যে আপনি বারবার আপনার পার্টির পাঞ্চ লাইন হচ্ছে নতুন বন্দোবস্ত। কি নতুন ওনারা করলেন সেটা আমি দেখতে চাই। আমার কিছুই নতুন মনে হয়নি এখন পর্যন্ত। কোনো ধরনের স্পষ্টতা নাই ওনাদের পার্টির ফান্ডিং কোথা থেকে হচ্ছে। এত দ্বিধাদ্বন্দ্ব কেন ছিল ফান্ডিং কোথা থেকে আসছে এটা বলতে? আছে গেল। ওনারা যখন প্রচারণায় নেমেছেন, 150-200 মোটরসাইকেল গাড়ি নিয়ে নেমেছেন, এগুলো কিভাবে আসলো? হঠাৎ করে শুনলাম একজনের পৈতৃক সম্পত্তি কোথা থেকে চলে আসলো। তো এগুলো নিয়েও কিন্তু এগুলো নতুন কি?
মানে এই এতগুলো মোটরসাইকেল এতগুলো গাড়ির দরকার কি? শক্তি প্রদর্শন করা, তাই না, নির্বাচনী পরিবেশে, যেটা আগেও দেখেছি এখনো দেখছি। নতুন আমি কিছুই দেখিনি। অ্যান্ড চাঁদাবাজির তো অনেক ধরনের অ্যালিগেশন আমরা সবাই শুনতে পাচ্ছি, যেটা এই পার্টির লোকজন বিভিন্ন স্তরের কর্মীরা করছেন। সো নতুন আমি কিছুই দেখতে পারিনি এখন পর্যন্ত। এবং ইনফ্যাক্ট ওনারা যে কিছু বিতর্ক সর্ট অফ উত্থাপন করছেন বা বিতর্ক সৃষ্টি করছেন, যে এই যে সংস্কার আগে নির্বাচন পড়ে, ন্যায় বিচার আগে নির্বাচন পড়ে, এগুলো আমার মনে হচ্ছে পুরোপুরি একটা কৌশল। সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য, পুরোপুরি একটা কৌশল। কারণ ওনারা এখন হয়তো নির্বাচনে গেলে ওনারা জিততে পারবে না, জেতা তো দূরের কথা, হয়তো ন্যূনতম সংখ্যা ভোট ওনারা পাবেন না। এবং এটার জন্য এইসব ওনারা অজুহাত ব্যবহার করছে এখন। সো এটা অত্যন্ত দুঃখজনক, কারণ সবার কিন্তু অনেক মানে কি বলবো প্রত্যাশা ছিল তাদেরকে নিয়ে বিশেষ করে। সো আমার মনে হয় বেশ কিছু দূর আমরা পুরোপুরি ডিসলিউশনড হয়ে গেছি সেই ব্যাপারে। অ্যান্ড এটা দুঃখজনক। ধরেন আগামীতে যদি নির্বাচন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, সবাই তো একটা ধারণা করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবেন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বলিষ্ঠ অপোজিশন দরকার, এখন শক্ত একটা অপোজিশন দরকার। আপনার কি মনে হচ্ছে কোনোভাবে এনসিপি শক্ত একটা অপোজিশন হবে? না, সেটা মনে না হলেও জামাতকে তো আমরা ধরতে পারি নাকি? জামাত তো এনসিপি জামাত তো এখন মোটামুটি একই ব্যাপার হয়ে গেছে, ওটাও দেখতে পাচ্ছি। সো আমার তো মনে হচ্ছে না যে মানে এনসিপিকে অ্যাটলিস্ট, আমি জামাতকে বাদই দিলাম, এনসিপিকে তো আমার কোনো ধরনের যে একটা শক্ত অপোজিশনের কোয়ালিশন দল হিসেবেও আমি ওনাদেরকে দেখছি না এখন, একেবারে দেখছি না। আমার ওনাদেরকে অত্যন্ত ডিসঅর্গানাইজড মনে হচ্ছে। ওনাদের কোনো ধরনের নতুন ব্যবস্থার কোনো কিছু লক্ষণ আমি দেখিনি, সব যে কে সেই। দুঃখজনক। শোনা যাচ্ছে জাতীয় পার্টির সঙ্গে গোপনে আওয়ামী লীগের সমঝোতা হচ্ছে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। যদি এমনটি হয় তাহলে কি সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসলো কিনা, আর আমরা ঠেকানোর জন্য কি করলাম? আগামী নির্বাচনে ষড়যন্ত্র কি হচ্ছে না হচ্ছে এই তথ্য তো আমার কাছে নেই, কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে ফেরত, মানে আওয়ামী লীগ বিশেষ করে অংশগ্রহণ করাটা আমার কাছে মনে হচ্ছে না খুব একটা লাইকলি। আমি এতটুকু বলেই ছেড়ে দেবো। প্রথমত ওনাদের তো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সো আইনগত তো বেশ কিছু বাধা আছেই। আর যদি আইনগতভাবে ওনারা না ঢুকতে পারে, সেক্ষেত্রে ওনারা আর কিভাবে ঢুকবে? কোনো কুয়ের মাধ্যমে, বা কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওনাদেরকে আবার বসিয়ে দেবেন? তো এই ধরনের নানা ধরনের স্পেকুলেশন আছে। জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে আওয়ামী লীগের ভোটগুলো তো জাতীয় পার্টিকে দিতে পারছে। আপাতত তো জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার পথে কোনো ধরনের বাধা নেই আমার জানা মতে, কারণ ইটস নট যে ওনাদের কার্যক্রম কোনোভাবে ব্যান করা হয়েছে বা কিছু। তো ওনারা নির্বাচনে গেলে কতটুকু আওয়ামী লীগের ভোট সিকিউর করতে পারবেন এটা তো দেখার বিষয়। কিছু দূর তো পারার কথাই, যেহেতু ওনারা আওয়ামী লীগের সাথে বরাবরই ছিলেন, সো কিছু দূর ওনাদের পারাটাই স্বাভাবিক। এতটুকুই বলবো আপাতত, এর থেকে বেশি তথ্য বা আমার কাছে নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর
যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।